ডিয়ার স্টুডেন্ট, শুভ সকাল। আমরা আজকে ফিজিক্স ক্লাসে যারা সংযুক্ত হয়েছি, তোমরা আমার সাথে পরিচিত আছো। আবার আমি বলছি, আমি প্রবীর কুমার ঘোষ, অ্যাক্টিং হেড অফ দ্য ডিপার্টমেন্ট ননটেক। আমরা ফিজিক্স ক্লাসে গত ক্লাসে স্কেলার রাশি, ভেক্টর রাশির অনেকগুলা সূত্র এবং সূত্রসমূহ অ্যানালাইসিস করেছি। আজকে আমরা তার অ্যাপ্লিকেশন দেখব। অর্থাৎ আমরা যদি বলতাম যে দুইটি ভেক্টরের বৃহত্তম লব্ধি 24 একক এবং তাদের ক্ষুদ্রতম লব্ধি 8 একক, ভেক্টরদ্বয় কত? ভেক্টরদ্বয় কত ছিল? তাহলে ইট ইজ আননোন কোশ্চেন। তা উই ক্যান সলভ by using the formula. What is the formula? We know that যদি দুটো ভেক্টর p এবং q হয়, তাহলে বৃহত্তম লব্ধি কাকে বলে? তাদের বৃহত্তম লব্ধি যোগফল। দুটো ভেক্টরের যোগফলকে আমরা বলি বৃহত্তম লব্ধি, আর দুটো ভেক্টরের বিয়োগফলকে আমরা বলি ক্ষুদ্রতম লব্ধি। খেয়াল করা। তা এখানে আমরা যে পি মাইনাস কিউ না দিয়ে অল্টারনেট সাইন দিছি, কেন দিছি? আমরা কিন্তু ধরে নেই পি গ্রেটার দেন কিউ। যদি আমরা ধরে নিতাম তাহলে উই ক্যান রাইট দিস, বাট উই ক্যান নট রাইট ইজিলি দিস। হোয়েন পি গ্রেটার দেন কিউ, দেন উই ক্যান রাইট পি মাইনাস কিউ ইকুয়াল টু 8। এখন তোমরা জানো এই দুটো সমীকরণ আসছে। এই সমীকরণ দুটো সলভ করলে তোমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল নলেজ থাকতে হবে। দুটো ভেরিয়েবল থাকলে উই নিড 2 ইকুয়েশন, তিনটে ভেরিয়েবল থাকলে উই নিড 3 ইকুয়েশন। উইদাউট দিস উই ক্যান নট সলভ। তাহলে আমাদের এখানে দুটো ভেরিয়েবল আছে, একটি ভেরিয়েবল হলো পি, অপর ভেরিয়েবল হলো কিউ। অর্থাৎ একটি ভেক্টর পি, অপর ভেক্টর কিউ। আমরা ভেক্টর আকারে লিখিনি কেন? ভেক্টর আকারে লিখিনি কারণ এগুলো লব্ধির মান হিসেবে দেওয়া আছে। তাহলে আমরা যদি দুটো ভেক্টর যোগ করি, এই দুটো সমীকরণ যোগ করি, যোগ করলে আমরা পাবো 2p সমান 32, তাহলে p সমান 16। তাহলে আমরা একটি কিন্তু আননোন ভেক্টর পেয়ে গেলাম 16। অপরটি তাহলে কত? যদি দুইটার যোগফলে 24 হয়, তাহলে নিশ্চিত বোঝা যাচ্ছে অপরটি হলো 8 একক। বা এই সমীকরণে 16 বসা দিলেই 8 পাওয়া যাবে, যে কোনো থেকেই পাওয়া যাবে। অন্যভাবেও করতে পারো, দুটো বিয়োগ করলেও কিউ ইকুয়াল টু 8 পাওয়া যাবে। তাহলে আমাদের দুটো ভেক্টর পেয়ে গেলাম, একটা হলো 16 একক আর একটা হলো 8 একক। এখন কথা হলো, আমাদের এখানে দিয়ে রাখছি একক, তাই আমরা কিন্তু লিখবো একক। আমাদের যদি এখানে দিত ডাইন, আমাদের কিন্তু এখানে লিখতে হবে 16 ডাইন, 8 ডাইন। আমাদের যদি এখানে দেওয়া থাকতো, যে এককে দেওয়া থাকবে সেই এককে লিখতে হবে। দুটো ভেক্টর দেওয়া আছে, ডাইন বা নিউটনে যে এককই থাক, অ্যান্সার করার সময় সেই অ্যান্সারেই সেই এককেই লিখতে হবে। তাহলে পি ইকুয়াল টু, আমরা দিছি যেহেতু যোগফল 24 একক, আমরা দেবো পি ইকুয়াল টু 16 একক, কিউ ইকুয়াল টু 8 একক। আচ্ছা, এই যে সূত্রগুলো যদি আমরা কোশ্চেন করতাম, এই বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি কখন পাওয়া যায়? তোমরা কিন্তু জানো, দুটি ভেক্টর যখন 0 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকে, তখন দুটি ভেক্টরের বৃহত্তম লব্ধি পাওয়া যায়। সেটা তোমরা গত ক্লাসে প্রমাণ দেখছো। ক্ষুদ্রতম লব্ধি কখন পাওয়া যায়? দুটো ভেক্টর যখন পরস্পরের সাথে 180 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকে, তখন ক্ষুদ্রতম লব্ধি পাওয়া যায়। তাহলে আমাদের ভেক্টর দ্বয়ের অ্যান্সার পেলাম পি ইকুয়াল টু 16, কিউ ইকুয়াল টু 8। তাহলে আমাকে যদি বলা হয় ভেক্টর দ্বয় কত, তাহলে অ্যান্সার পেয়েছি। যদি বলে লব্ধি কত, যখন সে 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত, তাহলে তোমার কিন্তু মনে রাখতে হবে
90 ডিগ্রি কোণে ক্রিয়ারত হলে দুটি ভেক্টরের লব্ধির মান কিভাবে বের করা যায়? সূত্রটা আমাদের জানা আছে। কি জানা আছে? যদি লব্ধি আর দ্বারা প্রকাশ করো তাহলে 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি সূত্রটি কোত্থেকে সূত্রটা পেলাম? সামান্তরিক সূত্রের থেকে আমরা দুটি ভেক্টরের লব্ধির অ্যানালাইসিস করে পেলাম যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমাদের তো এখন পি এর মান এবং কিউ এর মান দুটোই জানা আছে। এখন যদি এইগুলো যোগ বিয়োগ করো তাহলে একটা রেজাল্ট বেরোবে, এতই হলো অ্যান্সার। তাহলে আমাদের ছিল হলো দুটি ভেক্টরের বৃহত্তম লব্ধি 24 একক, ক্ষুদ্রতম লব্ধি 8 একক। ভেক্টর দ্বয় কত ছিল? আমরা কিন্তু ভেক্টর দ্বয় অ্যানালাইসিস করে বের করলাম, একটা হলো 16, একটা হলো 8। এখন আর একটা অঙ্কতে আমরা চলে গেছি, ওই ভেক্টর দ্বয়ের লব্ধি কত হবে যখন অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রির ক্ষেত্রে আমাদের এই সূত্রটা কিন্তু এখানে কিন্তু আর একটা অংশ ছিল, 2pq cos 90। এই cos 90 মানে কিন্তু 0, তাই আমাদের অ্যান্সার এইটা। অ্যান্সার তোমরা একটু ক্যালকুলেটরে টিপ দিলে রেজাল্ট পেয়ে যাবে। এটা আমাদের দুটি ভেক্টরের 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে তাদের লব্ধি কত। তাহলে 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে পারো, বাসায় তো প্র্যাকটিস করতে পারো। 0 ডিগ্রি কোণে কত? 180 ডিগ্রি কোণে কত? 60 ডিগ্রি কোণে কত? 30 ডিগ্রি কোণে কত? ইত্যাদি। তাহলে কিন্তু এই যে ম্যাথমেটিক্যাল সলিউশন, এর পিছনে কিন্তু দৌড়ানো যাবে না, দৌড়াইতে হবে বেসিক নলেজে। বেসিক নলেজটা জানা থাকলেই তুমি বিভিন্ন অ্যাঙ্গেলের মান বসায় পরে বিভিন্ন রেজাল্ট পাওয়া যাবে। তাহলে আমরা জেনে গেলাম সামান্তরিক সূত্র কিভাবে ইউজ করতে হয়, সামান্তরিক সূত্রের সাহায্যে কি কি জানা যায়, কি কি নির্ণয় করা যায়। এটা অ্যাপ্লিকেশন অফ সামান্তরিক সূত্র। আমাদের গত ক্লাসে আরও বলছি দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল। তাহলে আমরা সমান্তরাল ভেক্টর দেখাই কি করে? যদি পি একটা ভেক্টর দিলাম i to j 4k, কিউ একটি ভেক্টরও দিলাম for j 6k। তাহলে আমরা বলতে পারতেছি, দেখো এটা 3 দেই, একটি ভেক্টর p ইকুয়াল টু i 2j 3k, অপর একটি ভেক্টর 2i 4j 6k। পরীক্ষা আসছে, দেখাও পরস্পর সমান্তরাল। খেয়াল করো, তাহলে সমান্তরাল দেখানোর জন্য আমাদের বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? আমরা যদি উহাদের অন্তর্ভুক্ত কোণ বের করতে পারি, কাদের? ভেক্টর দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করতে পারি, কোণটা যদি কোনো কারণে 0 ডিগ্রি হয় তাহলে আমরা বলি পরস্পর সমান্তরাল। আচ্ছা, আর একটা ওয়ে আছে, আমরা জেনে গেছি যে এই যে দুটো ভেক্টর, এদের ক্রস গুণনফল যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে আমরা দুটো ওয়েতে সমাধান করতে পারি। ভেক্টর দুইটি পরস্পর সমান্তরাল, তাহলে আমরা যদি কোণ বাই করে কোণের মান 0 ডিগ্রি পাই তাহলে বলতে পারবো ওই ভেক্টর দুইটি পরস্পর সমান্তরাল। আমরা যদি এই দুটি ভেক্টরের ক্রস গুণন করে তাদের মান বের করে 0 পাই তাহলে আমরা বলবো যে ভেক্টর দুইটি সমান্তরাল। তাহলে আমরা এখন দেখি যে এই প্রক্রিয়ায় সমান্তরাল প্রমাণ করা কিভাবে যায়।
এই যে পি আর কিউ ক্রস গুণন, তোমরা জানো ক্রস গুণনের ফলাফলকে নির্ণায়ক পদ্ধতিতে বের করতে হয়। অনেকেই নির্ণায়ক পদ্ধতি বোঝো না, নির্ণায়ক পদ্ধতিতে নির্ণায়ক আকারে লিখে নিতে হবে। যেমন আমরা এখন পির মান লিখব, কিউ এর মান লিখব। খেয়াল করো, লিখছি। এখন এই নির্ণায়ক সলিউশন, তোমরা অনেকেই ম্যাট্রিকে ছিল, নির্ণায়ক সলিউশন ম্যাথমেটিক্সে ছিল, সেই একটা ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সটা আমরা কিভাবে সলভ করব? তাহলে নির্ণায়ক পদ্ধতি তুমি জানো যে আই নিব, আই নিলে তার সারি কলাম বাদ, তাহলে আমাকে বলতে হবে থাকে কি 2 3 4 6। আমি জে নেব, যার সারি কলাম বাদ 1 3 2 6। কে নেব, সারি কলাম বাদ 1 2 2 4। এবং এই লাইনটা লিখে নিলে অঙ্ক করা খুব সোজা হয়। তাহলে আমরা যদি অ্যানালাইসিস পয়েন্ট, একে বলে নির্ণায়কের বিস্তৃতি, তাহলে আমরা যখন নির্ণায়ক সলভ করি বিস্তৃতি না করেই সলভ করি। বিস্তৃতি না করে সলভ করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা বিস্তৃতি করে নিছি। এটাকে বলা হয় 3 3 নির্ণায়কের বিস্তৃতি। এটা 3 3 কেন বলা হলো? ম্যাথমেটিক্সে জোর দিতে হবে। ফিজিক্স বুঝতে গেলে ম্যাথমেটিক্স ভালোভাবে বুঝতে হবে এবং ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। 3 3 নির্ণায়ক কেন বলা হলো? এখানে 3টে সারি আছে, 3টে কলাম আছে। আমরা কিন্তু অনেকেই বুঝি না সারি কোনগুলা। এই পাতালাগুলো যে সারি, এইগুলো হলো কলাম। তাহলে বি নোট, ইজিলি ইউ ক্যান অ্যানালাইসিস দিস। এটা 3 3 নির্ণায়ক কেন হলো? যে 3টা সারি আছে, 3টা কলাম আছে। তোমার সর্বোচ্চ 4 4 সারি 4 4 কলামের নির্ণায়ক তোমার সিলেবাসভুক্ত, বড়টা নাই। বড় ক্লাসে বড় বড় নির্ণায়ক অ্যানালাইসিস করা হয়, অর্থাৎ এন সংখ্যক সারি এন সংখ্যক কলামও থাকতে পারে। খেয়াল করো, তাহলে আমরা নির্ণায়কের বিস্তৃতি ফর্ম করছি। এখন দেখি নির্ণায়কের কি দাঁড়ায়। এটা 6 দুগুণা 12, এটা 3 4 12, মাইনাস যে 6 3 দুগুণা 6। আবার দেখতে পাচ্ছি 4 2 দুগুণা 4। তাহলে এখন দেখো 12 বিয়োগ 12 0, 6 বিয়োগ 6 0, 4 বিয়োগ 4 0। তাহলে আমরা বলতে পারি এটাও 0, এটাও 0, এটাও 0। তাহলে আসলে পেলাম 0। তাহলে আমাদের সে বলা ছিল দুটি ভেক্টরের যদি ক্রস গুণনফল 0 হয় তাহলে আমরা বলবো ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। তাহলে আমরা এখন দেখালাম পরস্পর সমান্তরাল। আমরা এই সমান্তরালের সাহায্যে এই প্রক্রিয়াও দেখাতে পারবো। খেয়াল করো, আমাদের বলা হয়েছে দেখাও অন্তর্ভুক্ত কোণ। আমি এই কোশ্চেনটাই বললাম, অন্তর্ভুক্ত কোণ কত? অন্তর্ভুক্ত কোণ কত? তাহলে আমরা কিন্তু এই কোণটা বাই করার জন্য চলে যাব। আমরা জানি যাই যে সাইন থিটার একটা সূত্র আছে। সাইন থিটার সূত্রটা কি? দুটো ভেক্টরের সাইন থিটা আমরা জানে গেছিলাম পি পি ভেক্টর কিউ ভেক্টর এর সাইন আকারে লিখলে পি কিউ সাইন থিটা ইটা, এটা আমাদের সূত্র ছিল। তাহলে আমরা এখন সাইন থিটা বার করতে চাচ্ছি। সাইন থিটাটা যদি বের করতে চাই আমরা পাবো পি ক্রস কিউ, নিচে যাবে পি এর মান কিউ এর মান। খেয়াল করো, আমাদের এখন যদি এই সাইন থিটার আমরা মানে চলে যাই, মান বার করব, এই দুটো টান হলো ভেক্টরের মান নির্দেশ করে। তাহলে আমরা কিন্তু আগে থেকেই জেনে গেছি পি ক্রস কিউ এর মান কত পাচ্ছিলাম? 0। এখন 0 ভাগ পির মান কিউ এর মান। তোমরা জানো
জিরো ভাগ সামথিং ইকুয়াল জিরো। এখন খেয়াল করো, এখনও কিন্তু আমরা থিটা সমান জিরো পাইনি, তাহলে এই জিরোকে কিন্তু আমরা লিখতে পারি সাইন জিরো, কারণ সাইন 0 ডিগ্রির মান হলো জিরো। খেয়াল করো, তাহলে এখন আমরা পেলাম সাইন থিটা মান ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি। অতএব থিটার মান কত? সাইন ইনভার্স সাইন 0 ডিগ্রি। তোমরা যারা বিপরীত বৃত্তীয় ফাংশন করেছো, সাইন ইনভার্স সাইন সমান 1, অ্যান্সার আসলো 0 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু অন্তর্ভুক্ত কোণ পেয়ে গেলাম। তাহলে একই জিনিস দ্বারা বিভিন্ন জিনিস বের করা যায়। তাহলে শুধু খালি এই চ্যাপ্টারে না, সব চ্যাপ্টারেই তাই। তাহলে ম্যাথমেটিক্যালি সলিউশন আনতে গেলে ম্যাথমেটিক্যালি ইনফরমেশনটাকে ক্লিয়ার কনসেপ্টে ধারণা রাখতে হবে, তাহলে সহজেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করা যায়। তাহলে আমরা দেখলাম দুটো ভেক্টর কিভাবে সমান্তরাল প্রমাণ করা যায়, দুটো ভেক্টরের কিভাবে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা যায়, দুটো ভেক্টরের কিভাবে লব্ধির মান নির্ণয় করা যায় ইত্যাদি। এখন আমরা এটা দেখলাম পরস্পর সমান্তরাল। পরস্পর সমান্তরাল, হ্যাঁ, তোমরা যারা আবার একটু বুঝতে চাচ্ছ, এত তোমরা যদি বারবার ট্রাই না করো তাহলে কিন্তু বুঝতে পারো না। পরীক্ষায় আছে অন্তর্ভুক্ত কোণ কত, আমরা অন্তর্ভুক্ত কোণ কস থিটাটাও বের করতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু এই কাজটা করা আছে, পি ক্রস কিউ এর মানটা আমাদের বের করা আছে, মানটা বের করে রাখছিলাম কত? 0। তাই সে 0 বসাচ্ছি, 0 ভাগ সামথিং সমান 0। এই 0কে লেখা যায় সাইন 0। তোমাদের কিন্তু একই সাথে ফিজিক্স সলভ করতে গেলে ম্যাথমেটিক্স ভালো করে সলভ মনে রাখতে হবে, কারণ ওই বিপরীত বৃত্তীয় ফাংশন বোঝো না, 0 ডিগ্রির মান সাইন 0 বোঝো না, এগুলো কিন্তু দেওয়া হবে না। তাহলে তোমার ত্রিকোণমিতির যে মানগুলো আছে, সাইন থিটা কস থিটার যে 0 থেকে 90 বা 180 ডিগ্রি পর্যন্ত মানগুলো মুখস্থ রাখতে হয়। যেমন সাইন 0 ডিগ্রির মান 0। আচ্ছা, এই যে 0 ছিল, এই 0 লেখাও যে কথা, সাইন 0 লেখাও সেই কথা। এখন তুমি যদি কও 0 সাইন 0 কেন লিখলাম? আমাদের ম্যাথমেটিক্সকে সলভ করার জন্য, কারণ আমি তো বেশি কিছু লিখি নাই, সাইন 0-র মানও তো 0। তাহলে আমাদের উদ্দেশ্য হলো থিটা বের করা। থিটাটা বের করলাম, সাইন ইনভার্স সাইন 0, অর্থাৎ সাইন ইনভার্স সাইন কিন্তু মনে রাখতে হবে বিপরীত বৃত্তীয় ফাংশনে কিন্তু সাইন ইনভার্স সাইন এই শব্দটির মান কিন্তু 1, কস ইনভার্স কস ইকুয়াল টু 1, অথবা কেউ যদি কস আগে লেখে ইনভার্সটা পরে লেখে তাও 1, অল আর 1। তাহলে এই ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসগুলা ভালোভাবে অনুধাবন করতে হবে। আমরা একটু নতুন কিছু দেখতে চাই। যদি বলা হয় ভেক্টর দুইটি পরস্পর লম্ব, ভেক্টর দুইটি পরস্পর লম্ব বা দেখাবো লম্ব, তাহলে আমরা যদি বলতাম পি একটি ভেক্টর দেওয়া আছে 2i 3j মাইনাস 5k, একইভাবে দিতে পারো, ভেক্টর চিহ্ন ক্যাপ দ্বারাও দেওয়া যায়, টান দেওয়া দেওয়া যায়। কিউ একটি ভেক্টর, বলা আছে 3 2k। পরীক্ষায় দিয়ে রাখছে দেখাও পরস্পর লম্ব। খেয়াল করো, আমরা আবার দুইভাবে লম্ব প্রমাণ করতে পারবো। কি কি? আমরা যদি কোনোভাবে বের করতে পারি থিটার মান 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি পরস্পর লম্ব। যদি আমরা এ ডট বি বা এখানে পি ডট কিউ 0 পাই, তাহলে আমরা বলতে পারবো পরস্পর লম্ব। তাহলে আমরা এখন দেখি পি ডট কিউ কত হয়। তাহলে পি ডট কিউ যখন তোমরা ভেক্টর আকারে লিখতে যাও, তখন ভেক্টরটাকে সরাসরি যা আছে দেখে দেখে লিখতে হবে। ডট
3i মাইনাস 5j 2k। খেয়াল করো, এই একটা ভেক্টর পি পরপর, যেহেতু পরপর আছে পরপর লিখলাম। আমাদের ডট প্রোডাক্টের গুণন কিন্তু মনে রাখতে হবে। আমাদের কি সূত্র ছিল? সিমিলার ডট ইকুয়াল টু 1, ডিসিমিলার ডট ইকুয়াল টু 0। তাহলে আমরা শুধু আয়ের সাথে আই ডট করলেই পাবো, বাকিগুলো কিন্তু আয়ের সাথে যে ডট করলে 0। অর্থাৎ আমাদের এলিমেন্ট কতটুক দাঁড়ালো? 3 দুগুণা 6, এটার সাথে গুণন করছি, তারপরে পাচ্ছি 5 দুগুণা 10, কিন্তু 10-এর সাথে পেলাম 0, কারণ আয়ের সাথে যে। আবার কিন্তু আমরা পাচ্ছি 2 দুগুণা 4, 4-এর সাথে পেলাম কিন্তু 0, কারণ এই যে আই ডট কে ইকুয়াল টু 0, কারণ আমরা বলছি ডিসিমিলার ডট ইকুয়াল টু 0। আসলে এই 0 এতগুলো লেখে না। তাহলে আমাদের যদি এরকম 3 দ্বারা গুণন করি, 3-এর সাথে আই, এটা 9 ইন্টু 0। আবার যদি 3 দেওয়া 5-এর 3 পাঁচা 15, শুধু এইটা পাবো 1। আর এই যে 3 দুগুণা 6, এটাও পাবো 0। আচ্ছা, এরপরে আমাদের আছে 5-এর সাহায্যে। 5-এর সাথে আয়ের গুণন করলে 3 পাঁচা 15, কে ডট আই কিন্তু 0। 5 পাঁচা 25, কে ডট জে 0। শুধু পাবো হলো 5 দুগুণা 10, কে ইকুয়াল টু 1। তাহলে এই যে আমরা এখন চলে গেলাম, দেখি অ্যান্সার কত আসে। তাহলে এই যে ফ্রেশ করে লিখি 6, আর এখানে পালাম হলো এইটা কিন্তু 0, এও 0। তাহলে ওই জায়গায় আছে শুধু 15, এই জায়গায় কত আছে? আছে হলো শুধু 10। তাহলে তোমার যে জিনিসটা আসছে সেই পি ডট কিউ যদি, এখন আমরা দেখতে পাচ্ছি 6, এখানে পেলাম 15, এখানে পেলাম 10। তাহলে 25-এর থেকে 16 বাদ দিলে আমাদের অ্যান্সার আসতেছে কত? 25-এর থেকে আমরা 6 বাদ দেব, 19 আসলো। এই যে 19 আসছে মাইনাস, যেহেতু পি ডট কিউ নট ইকুয়াল 0, তাহলে কিন্তু আমরা বলবো পরস্পর লম্ব নয়। তাহলে যদি 0 আসতো তাহলে আমরা বলতাম পরস্পর লম্ব। তাহলে 9ও অঙ্ক আসতে পারে, হয়ও অঙ্ক আসতে পারে। অর্থাৎ তোমার 0 অঙ্ক আসতে পারে, 0 নাও আসতে পারে, রেজাল্ট আসতে পারে। তাহলে আমাদের কিন্তু এইভাবে অনেক সময় এই সব মান যদি কম বেশি হয় তাহলে 0 আসবে না। 0 যদি না আসে তাহলে আমাদের বলতে হবে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব নয়। আর ভেক্টরদ্বয় যদি পরস্পর লম্ব হয় তাহলে তোমাকে কিন্তু সুন্দর করে এই প্রমাণটা ঠিক রাখতে হবে এমনভাবে যাতে 0ই আসে। অর্থাৎ তোমার যদি 0ই করতে চাও তাহলে কিন্তু তোমাকে একটু সুন্দর করে হিসাব করে মানটা দিতে হবে। এখন আমরা যখন ম্যাথমেটিক্যালি সলভ করব, এই যে আমরা 9টা এলিমেন্ট লিখছিলাম, 9টা লিখব না, 3টা লিখব। কোনটা কোনটা? 3 দুগুণা 6, কোনটা 3 পাঁচা 15, কোনটা 5 দুগুণা 10, এই হলো 19। হ্যাঁ, কখন গুণন করবে কখন গুণন করবে না এটা কোনো কোশ্চেনই না। তাই কোশ্চেন করতে গেলে তোমার কোশ্চেন করতে গেলে তোমার মাথার মধ্যে রাখতে হবে যে কোশ্চেনটাই যদি না বোঝো তাহলে কখন গুণন করবে কখন গুণন করবে না এটা কোনো কোশ্চেন হলো না। এর কারণটা হলো অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে গেলেই তো তুমি জানো যে এ ডট বি বাই করতে হবে। আমরা তো বলেই নিয়েছি দুটো সূত্র, যে আমরা দুইভাবে প্রমাণ করতে পারি, যে থিটা বাই করতে পারি, থিটা বাই করতে গেলে আমাদের ডট গুণন লাগবে। আবার যদি আমরা ডট গুণন করে 0 পাই তাহলে আমরা বলতে পারবো পরস্পর লম্ব। তাহলে তো গুণন করা লাগতেছে কখন? ওইটার থেকেই, কোশ্চেনের থেকেই, এই জায়গার থেকেই তোমার গুণন কখন করা লাগবে, গুণন কখন করা লাগবে না, মাথার মধ্যে ওই সূত্রগুলা রাখতে হবে যে আমি যে প্রমাণ করতে চাচ্ছি কোন সূত্র দ্বারা প্রমাণ করব। সেই সূত্রটার জন্যই তোমাকে, সেই সূত্রের মধ্যেই ডট ডট গুণন আছে, সেই সূত্রের মধ্যেই ক্রস গুণন আছে। তাহলে তোমাকে সূত্রটা সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে পরস্পর লম্ব কিন্তু আমরা পাইনি, তা আমরা পাচ্ছি যে হ্যাঁ ভেক্টরদ্বয় পরস্পর লম্ব নয় পেলাম, এই অঙ্ক যদি দিত। আর আমরা যদি হিসাব করে এখানে প্লাস মাইনাস কম বেশি করে 0 বানা দিতে পারি
তাহলে কিন্তু আমরা বলবো পরস্পর লম্ব। তাহলে আজকে থেকে বুঝলে যদি দুটি ভেক্টরের ডট গুণনের ফলাফল শূন্য আসে, যদি শূন্য আসে তাহলেই পরস্পর লম্ব, যদি শূন্য না আসে পরস্পর লম্ব নয়। তাহলে এটা ছিল ডট গুণন। আর তোমাকে যদি বলতো অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, খেয়াল করো, অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে গেলেও তোমার কিন্তু সেই অন্তর্ভুক্ত কোণ সাইন থিটা দ্বারাও নির্ণয় করতে পারো। এই যে অনেকে এ আর বি লেখে ভেক্টর দ্বয় যখন এ বি, অনেকেই পি আর কিউ লেখে ভেক্টর দ্বয় যখন পি। এই যে অন্তর্ভুক্ত কোণের সাইন থিটার সূত্র, যদি কস থিটার সূত্র ইউজ করো, এখন কোশ্চেন হলো কখন সাইন থিটা দেব, কখন কস থিটা দেব। আমার অন্তর্ভুক্ত কোণ চাইলে তুমি এইটা দিয়েই বাই করতে পারবা, এটা ইজি প্রসেস। এটা এর চেয়ে একটু কঠিন প্রসেস, তবে দুটো দিয়েই বের করা যাবে। তাহলে তুমি দেখতেছো যে অন্তর্ভুক্ত কোণ করতে গেলেও এই যে ক্রস গুণন অথবা ডট গুণন দেখতে হবে। এই যে ম্যাথমেটিক্যালি ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এই গুণন আর এই গুণন কিন্তু এক না। তোমাকে যদি বলে এ ক্রস বি ইকুয়াল এ ডট বি, তাহলে বলতে হবে ইট ইজ নট রাইট, বিকজ এটা ক্রস গুণন, এটা ডট গুণন। খেয়াল করো, এখন যদি আমি ভেক্টর চিহ্ন না দিয়া এখন যদি এইটা দিই, ইট ইজ রাইট। কেন? আমি তো ভেক্টর আকারে প্রকাশ করিনি। ভেক্টর আকারে প্রকাশ করলে কিন্তু সেইটা এক না, অর্থাৎ ক্রস গুণনফল আর ডট গুণনফল এক না। যদি বলে এক না কেন, তার সূত্রও তুমি জানো, কারণ তুমি জেনে গেছো যে এ ক্রস বি যখন লেখা হয় তখন লেখা হয় এর মান বি এর মান সাইন থিটা ইটা, এটা একটা ভেক্টর রাশি। কিন্তু যখন ডট গুণন করা হয় তখন কিন্তু লেখা হয় এর মান বি এর মান কস থিটা, এটা কিন্তু একটা স্কেলার রাশি। তাহলে ডট গুণন আর ক্রস গুণন কিন্তু আলাদা জিনিস। আর ম্যাথমেটিক্সের ভাষায় তোমরা তো দুটো একই লেখো। কখন লেখা যায়? যখন ভেক্টর আকারে প্রকাশ করি না। কিন্তু আমরা তো ভেক্টর আকারে প্রকাশ করছি, আমরা তো জেনে গেছি ভেক্টর আকারে প্রকাশ করার অনেকগুলো টেকনিক আছে। অ্যারো চিহ্ন দেওয়া প্রকাশ করা যায়, টান দেওয়া প্রকাশ করা যায়, নিচে টান দেওয়া প্রকাশ করা যায়। তাহলে একটি ভেক্টরকে বিভিন্নভাবে ভেক্টর আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা দেখলাম কখন ডট গুণন, কখন ক্রস গুণন, এগুলো সব পুরান কোশ্চেন। এই কোশ্চেনগুলা মাথার মধ্যে থেকে ছাড়িয়ে দিয়া বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিছুটা সলভ করা যাবে। এখন আমাদের আরেকটি কোশ্চেন বলবো যে আমরা তাহলে আজকে শিখলাম যে ভেক্টরের সাহায্যে কিভাবে লব্ধি ভেক্টর বের করা যায়। হ্যাঁ, তোমাকে যদি বলতো যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন ভেক্টর দ্বয় একই ক্রমে 3 একক ও 4 একক হলে লব্ধি ভেক্টর কত? খেয়াল করো, তুমি এটা দুইভাবে বের করতে পারো। এটা একটা ত্রিভুজ মনে করলে, এখান থেকে বলতে পারো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। একই ক্রম মানে আমি যেদিকে আরো দেবো সেদিকে আরো একটা সমকোণ সংলগ্ন, এটা কিন্তু সমকোণ সংলগ্ন এ বি বাহু বরাবর সে 3 একক আর বিসি বাহু বরাবর 4 একক ভেক্টর কাজ করছে। পরীক্ষায় সে লব্ধি কত? তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে, আমরা সমকোণী ত্রিভুজের এইটা হলো ত্রিভুজের সূত্রের ব্যবহার করলে আমাদের ত্রিভুজের সূত্র কি? একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে দুইটি ভেক্টর সূচিত করলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে উহাদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। ওকে, তাহলে এইটা ছিল একই ক্রমে।
এখন লব্ধিটা দেখো আছে বিপরীত ক্রমে, এই দিক গেছে। তাহলে এখন তুমি জানো এই লব্ধিটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তোমরা একমাত্র জানো সমকোণী ত্রিভুজের যদি অতিভুজটাই বাই করতে চাও, এটা কিন্তু এসি হলো অতিভুজ, তাহলে অতিভুজটা তোমার কি সূত্র? অন্য দুইটা বাহু স্কোয়ার, অর্থাৎ এবি বাহুর ভেক্টরের স্কোয়ার 3 স্কোয়ার আর একটা 4 স্কোয়ার। তাহলে তোমরা জানো 3 স্কোয়ার 4 স্কোয়ারকে যোগ করলে 5 পাওয়া যায়, 25 5। তাহলে এই যে অতিভুজ বরাবর সেই লব্ধি ভেক্টরটা কি হারত আছে, সেই লব্ধি ভেক্টরের মান কত? 5 একক। এটা আমাদের একটি পদ্ধতি। কোন পদ্ধতির সাহায্যে করলাম? ত্রিভুজ ফর্মুলা, ট্রায়াঙ্গেল ফর্মুলা অফ ভেক্টর। অর্থাৎ ভেক্টর অ্যানালাইসিস করতে গেলে ত্রিভুজ সূত্রটা অত্যন্ত প্রয়োজনীয় একটি দিক। এখন যদি আমি এইটাই অন্যভাবে ঘুরা বলতাম, সমকোণী ত্রিভুজের খেয়াল করো একই ক্রমে 3টি ভেক্টর কাজ করছে, লব্ধি কত? তাহলে কিন্তু লব্ধি পেতাম 0, কারণ এই দেখো এই দিক যে ভেক্টর কাজ করতেছে, এই বিপরীত আর একটা ভেক্টর আছে, বিপরীত ভেক্টরের 0 মান পাওয়া যেত। এটা আমরা কিসের সাহায্যে বাই করলাম? ত্রিভুজ সূত্রের সাহায্যে। কার ত্রিভুজ সূত্র? ভেক্টরের ত্রিভুজ সূত্র। যদি কয় বলের ত্রিভুজ সূত্র কি, যখন ওইগুলো বল হিসেবে চিহ্নিত করব তখন ওর নাম হবে বলের ত্রিভুজ সূত্র। যদি বলে বেগের ত্রিভুজ সূত্র কি, ওই দিক রাশিগুলোকে যদি বেগ হিসেবে চিহ্নিত করা যায় তাহলে ওই দিক রাশিগুলো হবে বেগের ত্রিভুজ সূত্র। আমরা অন্যভাবে সামান্তরিক সূত্রের সাহায্যেও বের করতে পারি লব্ধিটা। তাহলে সামান্তরিক সূত্রের তুমি কি জানো? সামান্তরিক সূত্রের জানো লব্ধির মান পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos 90 আমরা লিখলাম। কেন 90? দেখো 3 ভেক্টর আর 4 ভেক্টরের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। তাহলে এখন আসো, এটা 3, এটা 4, আর cos 90-র মান কত? cos 90-র মান 0। আবার পেলাম 5 একক। তাহলে আমরা কিছুক্ষণ আগে ত্রিভুজ সূত্র ব্যবহার করে আর লব্ধি পেলাম কত? লব্ধিটা ছিল অতিভুজ বরাবর এবং সেই লব্ধিটার মান কত আসছে? জাস্ট 5 একক। আবার দেখলাম সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি অ্যানালাইসিস করে সেই লব্ধির মান কত এলাম? 5 একক। তাহলে তোমার সমস্যাটাকে চিহ্নিত করে দুইভাবে সলভ করা যাবে। তাহলে আমরা বললাম একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন ভেক্টর দ্বয় যদি 3 একক 4 একক হয়, লব্ধি কত? আমরা বলতে পারি ত্রিভুজ সূত্রের সাহায্যে লব্ধি 5 একক। একইভাবে সামান্তরিক সূত্র ইউজ করে আমরা লব্ধি পেলাম 5 একক। তাহলে এগুলো ছিল আমাদের ভেক্টর অ্যানালাইসিসের ম্যাথমেটিক্যাল সলিউশন। তাহলে তোমরা সামনের দিন ম্যাথমেটিক্যাল সলিউশনগুলা আবার দেখবে, অনেক ম্যাথমেটিক্যাল সলিউশন আছে, কারণ ওই সলিউশনের পিছনে কিন্তু দৌড়ায় লাভ নাই, তোমাকে দৌড়াইতে হবে জাস্ট বেসিকের উপর। তা আজকে আর নয়, আমরা সাক্ষাতে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে। খুদা হাফেজ।